আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 25 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ। মেডিকেল এবং ডেন্টাল এবার একসাথে ভর্তি পরীক্ষা হয়েছে। সো যাদের চান্স হয়ে গেছে তাদেরকে তো কংগ্রাচুলেশনস, এবং যাদের চান্স হয়নি কিন্তু মেডিকেলে পড়তে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটা বড় কনসিডারেশন পয়েন্ট হচ্ছে প্রাইভেট মেডিকেল এবং প্রাইভেট ডেন্টাল অ্যাডমিশন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার এক্ষেত্রে পড়া উচিত কিনা বা উচিত হইলে বা তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে কি কি জিনিস কনসিডার করতে পারো, কস্টিং কেমন, তারপর হচ্ছে টপ মেডিকেলগুলোর মধ্যে কি কি আছে, সব কিছু মিলে একটু আজকে ভিডিওটা সব পুরো একটা ওভারঅল চিন্তাধারা নিয়ে। সো শুরু করা যাক। ফার্স্ট অফ অল সিট কাউন্ট নিয়ে কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল সিট কাউন্ট যদি ধরি, এমবিবিএস এর প্রাইভেট অংশে হচ্ছে প্রাইভেট মেডিকেলে 6000 একটা সিট আছে, যার মধ্যে কিছু পার্সেন্টেজ হচ্ছে তোমার বিদেশিদের জন্য। কিছু কোটা ছিল আগে, এখন কোটা সিস্টেম বহাল আছে না চেঞ্জ করছে মনে, এরা এখনো খবর পাইনি, বাট মোটামুটি 6000 একটা সিট এখনো আছে। আর বিডিএস হচ্ছে অ্যারাউন্ড 1400 সিট। ঠিক আছে? তো এখন পাবলিক আর প্রাইভেটের মধ্যে আমি ব্যাপারটা বলার আগে একটা জিনিস বলে নিই, এই দুইটার মধ্যে কিন্তু পড়াশোনা একাডেমিকের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। একাডেমিক তোমাকে যে ক্লাসগুলো বলো, লেকচারগুলো বলো, ওগুলা মোটামুটি সিমিলার, পড়াশোনার দিক দিয়ে সিমিলার, কনসিডারেশন পয়েন্টগুলো একটু অন্য জিনিস, আমি সেগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখাবো। বাট আমি যখন পুরো ভিডিও জুড়ে শুরুর দিকের বা শেষের দিকের, আগের বা পিছের কথাটা বলবো, আমি কিন্তু স্ট্যাবলিশড ইয়ার এবং পাবলিক ডিমান্ড এই দুইটার ভিত্তিতে আগের পিছের বলবো। ঠিক আছে? এখানে কোনো মেডিকেলকে ভালো, এটা খারাপ, এটা আগে, এটা পিছে, এরকম কিছু বলা উদ্দেশ্য না। ঠিক আছে? এই জিনিসটা আমি অগ্রিম ক্লিয়ার করে নিলাম, যে হয়তো শুনতে একটু ইয়া লাগতে পারে, অড লাগতে পারে, বাট ঠিক আছে, জিনিসটা আমি একদম অনেস্ট অপিনিয়ন যেহেতু তোমাকে দিতে আসছি, সেজন্য এই ব্যাপারটা আমি আগে ক্লিয়ার করে নিলাম। সো ফার্স্ট অফ অল আমি সিট কাউন্ট তোমাকে বলে দিয়েছি। এখন কথা হচ্ছে র্যাঙ্ক কিরকম দরকার। র্যাঙ্ক কিরকম দরকার, এখন নর্মালি তো এমবিবিএস আর বিডিএস আলাদা হইতো। সো আলাদার ক্ষেত্রে একটা র্যাঙ্ক বলা যেত, আমি আলাদা ক্ষেত্রে র্যাঙ্কটাই বলি। একসাথে র্যাঙ্ক আমি খুঁজে পাইনি, যে যখন একসাথে এমবিএস বিডিএস হইতো ওই টাইমে অ্যাকচুয়ালি র্যাঙ্ক কতটুক থেকে কতটুক টানতো এটা বলা একটু কষ্ট, বুঝছো? ওই সময়কার ইনফো আমি খুঁজে পাইনি। বাট নর্মালি যখন এমবিবিএস পরীক্ষা আলাদা হয় তখন হচ্ছে তোমার একদম টপ ডিমান্ডিং যেসব মেডিকেলগুলো আছে প্রাইভেট মেডিকেল, লাইক হচ্ছে বাংলাদেশ মেডিকেল, হলি ফ্যামিলি, তারপর ইবনে সিনা, তারপর হচ্ছে কি বলা যায়, আসল জিনিসটার আমি ভুলে গেছি, বারডেম। ঠিক আছে? তো এই বারডেম, ইবনে সিনা, হলি ফ্যামিলি, বাংলাদেশ মেডিকেল, এইসব যারা যারা আছে তাদের হচ্ছে টপ 10K-তেই ফিল আপ হয়ে যায়। টপ 10K-র পরেও হচ্ছে যায়, মানে 10K-র আশপাশে র্যাঙ্ক থাকা লাগে এগুলাই হচ্ছে আসার জন্য। বাকি যে প্রাইভেটগুলা বা মেডিকেল বলো, ডেন্টাল বলো, সেগুলো হচ্ছে তোমার 20-30K রেঞ্জেও, একটু যদি তুমি কনসিডারেশন মানে টপ মেডিকেল যেগুলো আছে, যেগুলো হচ্ছে নর্মালি মানুষজন বেশি চেষ্টা করে, সেগুলোর বাহিরেও দেখো তাহলে হচ্ছে 30 থেকে এক্সটেন্ড করে 40,000 র্যাঙ্ক পর্যন্ত যাওয়া যায়। বাট মোটামুটি একটু রেপিউটেড, একটু পুরনো, যে 10-15 বছর হয়েছে বা এরকম সময় ধরে প্রতিষ্ঠিত, সেরকম প্রাইভেট মেডিকেল বা ডেন্টালে ভর্তি হইতে হলে 20 থেকে 30 হাজার র্যাঙ্কের মধ্যেই দেখবা ইজিলি চলে আসছে ইনশাল্লাহ। ঠিক আছে? এটা হচ্ছে একটা জেনারেল অবজারভেশন, এবং মোটামুটি লাস্ট ইয়ার রিসেন্ট ইনফোগুলো এরকমই দেখলাম। এখন বাকি যে বিষয়গুলো, যে কী কী কনসিডার করবা, কস্ট কত, এবং টপ প্রাইভেট বা টপ প্রাইভেট মেডিকেল ডেন্টালগুলো যেগুলো আছে, যে ডিমান্ডের দিক দিয়ে বা হচ্ছে এস্টাবলিশমেন্ট ইয়ারের দিক দিয়ে, সেগুলো কি কি অ্যাকচুয়ালি লিস্টিং যদি আমরা করি বা টপ প্রায়োরিটিতে রাখতে চাই, সেক্ষেত্রে কি কি আসবে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে? কনসিডারিং এর ক্ষেত্রে আমি আগেই বলছি, পড়াশোনার মান সব জায়গাতেই সেম, তুমি এটা পাবলিক বলো প্রাইভেট বলো, কোনো দিকেই ডিফারেন্স না। ডিফারেন্স যে জায়গাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোর পেশেন্ট। এবং তুমি দেখবা আমার চেয়েও সিনিয়র যারা আছেন, যারা এই টপিক নিয়ে কথাবার্তা বলছেন, তারা সবাই একটা কথা বলেন, যে ডাক্তারির জন্য দক্ষতা বিল্ড আপ হয়, একজন ভালো ডাক্তার হয় যত বেশি রুগী দেখে, সেই রুগী দেখার প্র্যাকটিসের মাধ্যমে। মানুষ টপ দিকে বা হচ্ছে পুরনো এস্টাবলিশড ইয়ার যেগুলো আছে সেগুলোকে সাজেস্ট করে, সেগুলোকে টপ বলে, তার কারণ হচ্ছে ওয়েল রেপুটেশন, অনেক বছর ধরে প্রতিষ্ঠা, ভালো চিকিৎসার মান, ভালো চিকিৎসকের মান, সব কিছু মিলে সেদিকে ইনডোর আউটডোর পেশেন্টও বেশি, সেদিকে প্র্যাকটিস করার সুযোগও বেশি, নিজের দক্ষতা বাড়ানোর, এমবিবিএস ডক্টর হিসেবে স্কিলড হওয়ার সুযোগও বেশি। যেখানে পেশেন্ট কম সেখানে সুযোগ কম। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এটা সবচেয়ে বড় কনসিডারেশন পয়েন্ট। ওকে? ল্যাব ফ্যাসিলিটিস এটা হচ্ছে তোমার এমবিবিএস খুব বেশি লাগে না, এটা বিডিএস এর জন্য মেইনলি, যে বিডিএস এর ক্ষেত্রে ল্যাবটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো যেসব ডেন্টাল কলেজে তোমার হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস ভালো, রেপুটেশন ভালো, সেগুলো হচ্ছে অবশ্যই টপ কনসিডারেশনে রাখার মতো একটা ফ্যাক্টর। আর এমবিবিএস এর ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টেক, যে কিছু
টেকনোলজি, তোমার সিমুলেশন ল্যাব বলো বা হচ্ছে এমনি আদার, সিমুলেশন ল্যাব তো একটা নর্মাল ব্যাপার বললাম, বাট এছাড়াও আরও কিছু যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো, মেডিকেলের স্টুডেন্ট হিসেবে যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর প্রোভাইড কীরকম করতেছে, সাপ্লাই কীরকম, ওদিকে হচ্ছে জিনিসপত্রগুলো আছে কিনা বা শর্টেজ কিনা, সেটা একটা ফ্যাক্টর। এটা হচ্ছে তুমি করতে পারো। রেপুটেশন টিচার প্যানেল একবারে চলে আসে, এটা হচ্ছে তুমি কোনো মেডিকেল নিয়ে যদি ইন্টারেস্ট হও, সেই মেডিকেলের সিনিয়র বা ওই লেভেলের যে বা ওই সমমানের যে আরও কিছু মেডিকেল আছে, সেই সব মেডিকেলে কোনো সিনিয়র বা পরিচিত কোনো ভাই আপু থাকলে তাদের থেকে এটা জানতে পারো যে কোন মেডিকেল ভর্তি হওয়া ভালো হবে না হবে, বা এই র্যাঙ্কে কোন মেডিকেল বেশি প্রেফারেবল কেমনি কি, তো ওভাবে তুমি হচ্ছে স্পেসিফিক্যালি জানতে পারো। আর বিএমডিসি বা ডাব্লিউএইচও রেজিস্ট্রেশন, এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি বাংলাদেশের এমন কোন একদম নতুন হওয়া প্রাইভেট মেডিকেলে ভর্তি হও যেটা বিএমডিসি রেজিস্ট্রেশন নাই, তাহলে কিন্তু এমবিবিএস ডক্টর হিসেবে তুমি সরকারিভাবে স্বীকৃত হবে না। এবং ডাব্লিউএইচও রেজিস্ট্রেশনটাই হচ্ছে বাংলাদেশে বিএমডিসি থেকে দেওয়া হয়। তো এখন যদি বিদেশেও কেউ এমবিবিএস করতে যায়, কিন্তু এমন জায়গায় এমবিবিএস করলো, কিরগিজস্তান, কাজাকিস্তানের এমন কোনো একটা কলেজে যেখানে ডাব্লিউএইচও রেজিস্ট্রেশন নাই, তাহলে কিন্তু সে এমবিবিএস হিসেবেই গণ্য হবে না। আর যদি ডাব্লিউএইচও থাকেও, ধরো ডাব্লিউএইচও রেজিস্ট্রেশন আছে, সেক্ষেত্রেও সে যদি বাংলাদেশে আসে, এমবিবিএস করে বাংলাদেশে আসে, তার কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য আলাদাভাবে লাইসেন্সিং এক্সাম দিতে হবে। সেই জন্য আউটসাইড কান্ট্রি, আউটসাইড বাংলাদেশ এমবিবিএস কেউ সাজেস্ট করে না। আমি যত জায়গায় হচ্ছে ঘাটছি, কেউই হচ্ছে তোমার আউটসাইড বাংলাদেশ নর্মালি সাজেস্ট করে না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। কনসিডারেশন ফ্যাক্টরগুলো যে একটা মেডিকেল তুমি কিভাবে চুজ করতে পারবা, আর তুমি আগে পিছিয়ে রাখার জন্য, তোমার প্রায়োরিটি চয়েস লিস্টে রাখার জন্য কোনটাকে পিছিয়ে রাখার জন্য কি কি ফ্যাক্টর মাথায় রাখতে পারো। ওকে, এটা হচ্ছে সবকিছু। এখন আরেকটা যেটা বড় ফ্যাক্টর, টোটাল কস্ট, সেটা হচ্ছে একটু কথাবার্তা বলি। এখন এইখানে কয়েকটা ভাগে আমি ভাগ করছি যে এক্সপেন্স অ্যাকচুয়ালি তোমার হোল এমবিবিএস এ বা বিডিএস এ কিভাবে যাবে। যদি প্রাইভেট মেডিকেলের কথা বলি, প্রাইভেট মেডিকেলের অ্যাডমিশন ফি তোমার সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে 19.5 লাখের মতো, যদি আমি ভুল না হয়, ঠিক আছে, 19.5 লাখের মতো হচ্ছে নির্ধারণ করে দেওয়া। এটা হচ্ছে অ্যাডমিশন ফি যে কোনো প্রাইভেট মেডিকেলের। বাট তোমার যেগুলা একটু হাই ডিমান্ডিং, বারডেম বলো, হলি ফ্যামিলি বলো, আনোয়ার খান বলো, তারপর হচ্ছে এই বাংলাদেশ মেডিকেল বলো, তারা কিন্তু 19.5 লাখ রাখে না, দে চার্জ মোর। তারা কিন্তু 22-23 লাখ বা আরো বেশিও হচ্ছে রাখতে পারে, 22-23 লাখে নর্মাল রাখে, আরো বেশি রাখার কথা না, 22-23 লাখের মতো রাখে, ঠিক আছে, ভর্তি ফ্রি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। এই জিনিসটা আমি হচ্ছে সরকার নির্ধারিত ফিটা বলছি, বাট এর বেশিও হচ্ছে এক্সটেন্ড করে, যেগুলো হচ্ছে তোমার হাই ডিমান্ডিং মেডিকেল। আর প্রাইভেট ডেন্টালের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি যেটা, সেটা হচ্ছে তোমার 11 লাখ, সেটা হচ্ছে তোমার 11 লাখ। এটা হচ্ছে অ্যাডমিশন ফি। তোমার প্রতি মাসের টিউশন ফি যদি আমি 10,000 করি, 10 থেকে 12,000 হয়, আমি 10,000 ধরতেছি, ঠিক আছে, তো 12,000 ধরে ক্যালকুলেট করলে অ্যামাউন্ট আরও বাড়বে। বাট আমি যদি 10,000 ধরে ক্যালকুলেট করি, আমি যদি 10K পার মান্থ ধরি, 10K পার মান্থ ধরি, সেই ক্ষেত্রে তোমার টিউশন ফি প্রাইভেট মেডিকেল বলো, প্রাইভেট ডেন্টাল বলো, দুই ক্ষেত্রেই 5 বছরে 5-12 60 মাসে টোটাল আসবে 6 লাখ টাকা। টোটাল আসবে কত? 6 লাখ টাকা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ইন্টার্নশিপ ফি, ইন্টার্নশিপ ফি এটা হচ্ছে তোমার 1,80,000, এটা ফিক্সড। এটা তুমি প্রাইভেট মেডিকেল হও, প্রাইভেট ডেন্টাল হও, এটা 1,80,000 ফিক্সড। এটা ফিক্স কিভাবে হয়েছে, যে নর্মালি একটা স্টুডেন্ট এমবিবিএস শেষ করার পর সে যখন ইন্টার্নশিপের ডিউটি করে হাসপাতালে, তখন হচ্ছে মান্থলি তাকে 15,000 করে পেমেন্ট দেওয়া হয়, এবং 12 মাসে পেমেন্ট টোটাল হয় 1,80,000 টাকা। পাবলিক মেডিকেল এই টাকাটা সরকার থেকে আসে, সরকার দেয়, নিজে থেকে কিছু দেওয়া লাগে না। কিন্তু প্রাইভেট মেডিকেলে করে কি, তুমি এই যে ইন্টার্নশিপ ফিটা দিবা না, এটাই তোমাকে মাসে মাসে 15,000 করে 1 বছরে ফেরত দিবে। কাইন্ড অফ এই টাকাটা রিফান্ড হচ্ছে, বাট তোমাকে এটা পে করতে হবে। কিছু কিছু মেডিকেলের সুবিধা থাকতে পারে যে তুমি ইন্টার্নশিপ ফিটা স্কিপ করতে পারো, সেই ক্ষেত্রে তুমি যখন ইন্টার্নশিপ করবে তুমি কোনো ফি পাবা না, বাট এটা সব মেডিকেলে নাও থাকতে পারে, কিন্তু কিছু কি মেডিকেলে এই সুযোগটা থাকে, ঠিক আছে। আর ডেন্টালের ক্ষেত্রেও এটা সেম, ইন্টার্নশিপ ফি একদম সেম। ওকে, এটা হচ্ছে রেগুলার। এরপর আসে একাডেমিক কস্ট। এখন এই কয়েকটা খরচ বাদেও তোমার আর কিছু খরচ আছে। খরচগুলো কি কি, তুমি প্রাইভেট মেডিকেল হও, প্রাইভেট ডেন্টাল হও, তোমার ফার্স্ট ইয়ারে বোনস কেনা লাগে। তুমি রুমে যদি হলে যদি থাকো, রুমমেটদের সাথে পড়ো, তাও তোমার হাফ সেটের একটা বোনস তো লাগে একদম, হচ্ছে যদি মিনিমামটাও কিনো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে তোমার হচ্ছে হাফ সেটে মোটামুটি 15 থেকে 20-এর মতো যায়, আর ফুল সেট ভালো নিতে গেলে হচ্ছে 35+ চলে যায়, 35-এর নিচেও পাওয়া যায়, বাট ওগুলো হচ্ছে একটু মিড রেঞ্জ হয়, ঠিক আছে। আর টপ কোয়ালিটি চাই 35+। তারপর হচ্ছে থার্ড ইয়ারে স্টেথো লাগে, প্রতি বছরের বই খাতা লাগে,
সাথে হচ্ছে প্রতি বছরে প্রফের ফর্ম ফিল আপের প্রফের ফিজ লাগে, ঠিক আছে? প্রফের ফিজ তোমার 8 to 10K এর মতো থাকে, ঠিক আছে? তো সব কিছু মিলে বই খাতা বলো, বোনস বলো, স্টেথো বলো, তারপর হচ্ছে প্রফের ফিজ বলো, ওভারঅল সব কিছু মিলে প্রাইভেট মেডিকেল, প্রাইভেট ডেন্টাল সব কিছুতে মোরলেস একটা রাউন্ড ফিগার আমি 1 লাখ ধরে দিতেছি, ঠিক আছে? এটা 1 লাখ ধরে দিতেছি। এটা তুমি পাবলিক বলো প্রাইভেট বলো সবারই এটা যায়, এই খরচটা সবার যায়, ঠিক আছে? এটা হচ্ছে মানে একাডেমিক বলতে আমি তোমার বই খাতা বা অন্যান্য কিছু পড়াশোনা খরচটা বুঝাইছি, ঠিক আছে? স্টাডি রিলেটেড কস্ট, এটা একাডেমিক মানে তোমার ইনস্টিটিউশনাল কস্টের বাইরের একটা কস্ট, এটা যাবে। এখন এই সব কিছুকে তুমি যদি কনসিডারেশনে এনে ক্যালকুলেট করো তোমার অ্যাকচুয়াল খরচ কত আসে। ধরো তুমি বাসা থেকে পড়ছো, তোমার তো লিভিং কস্ট লাগবে না, সেই ক্ষেত্রে তোমার খরচটা কত আসে? তোমার খরচ আসে হচ্ছে 8 আর 5, আচ্ছা আমি একটা ক্যালকুলেট করি, 8 আর 5 13, এদিকে 1 2 3 9, আচ্ছা মানে 28 লাখ সামথিং, ঠিক আছে? 28.5 লাখের মতো। আর এইদিকে আসে হচ্ছে তোমার 13 19 অলমোস্ট 20 লাখের মতো, এখানে আসে অলমোস্ট 20 লাখের মতো, 19,80,000। ওকে, এইবার লিভিং কস্ট, তুমি ধরো বাসা থেকে পড়তেছো না, তুমি হলে থেকে পড়তেছো। হলে থেকে তুমি যদি পড়াশোনা করো তোমার কিন্তু হলের থাকা খাওয়ার জন্য একটা খরচ লাগবে। হলের থাকা খাওয়া সহ তুমি যদি ওভারঅল খরচ 10K-ও ধরো, মান্থলি খরচ 10K পার মান্থ, এই সেম ওয়েতে তোমার এখানে কিন্তু 6 বছরের টাকা লাগবে, 6 বছরের টাকা লাগবে, কারণ তুমি ইন্টার্নশিপের জন্য থাকতেছো, তো ইন্টার্নশিপের জন্য টাকাটা লাগতেছে। তো এখন তো আমি যদি এই রিফান্ডের খরচটা সহই ধরি, তুমি এটা পরে পাও না পাও সেটা পরে, কিন্তু ওভারঅল তোমার খরচ কত যাচ্ছে টোটাল সেটা যদি আমি ধরি, লিভিং কস্ট সহ তুমি মান্থলি 10,000 করে ধরলে তোমার 6 বছরে যায় হচ্ছে 7,20,000-এর মতো। আর যদি তুমি আরেকটু এটা হচ্ছে কমায় নিয়ে আসো সেক্ষেত্রে 6-6.5 লাখের মতো। ইভেন মান্থলি তুমি যদি 7,000-ও খরচ করো তোমার 5 লাখ লাগবে। সো আমি ওভারঅল এইদিকে ধরবো 6 লাখ, আমি ওভারঅল দিকে 6 লাখ ধরতেছি, ঠিক আছে? যে সব মিলে তুমি একটা ডিসেন্টলি থাকা খাওয়া সহ তোমার 6 লাখ যেতেছে 6 বছর, ঠিক আছে? আমি কমায় বা বেশি না, আমি একটা এভারেজ ধরছি, এটা তুমি তোমার হিসাব মতো ক্যালকুলেট করে নিতে পারো, হল ফিস থাকা খাওয়া সহ সবকিছু কত। ওভারঅল মিনিমাম ক্যালকুলেশন যদি আমরা একদম বেসিক্যালি আসি তাহলে হচ্ছে এদিকে আমার টোটাল প্রাইভেট এমবিবিএস এ কস্ট দাঁড়ায় 34.5 লাখ, আর প্রাইভেট ডেন্টালে খরচ দাঁড়ায় অলমোস্ট 26 লাখ, ঠিক আছে? অলমোস্ট 26 লাখ। এখন এই কস্ট ভর্তি সাপেক্ষে কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, যদি তোমার হচ্ছে হয় ওই যে বললাম যদি তোমার ভর্তি খরচ 22-23 লাখ হয় তাহলে 34 থেকে এটা আরো 37 মানে ক্লোজ টু 40 যাইতে পারে। আর বিডিএস এর ক্ষেত্রেও যদি তোমার এই ভর্তি খরচটা এক্সটেন্ড করে বা এইদিকে তুমি কোনো খরচ এক্সটেন্ড করো সেক্ষেত্রে হচ্ছে তোমার 25 থেকে আরেকটু ক্রস করতে পারে, বাট এটা হচ্ছে একটা এস্টিমেটেড, খুব ক্লোজ এস্টিমেটেড একটা রেঞ্জ, তোমার মোটামুটি টোটাল 6 বছরে এরকম একটা খরচ পড়তে যাচ্ছে, ঠিক আছে? আর এই জিনিসটা তো পরে রিফান্ড পাচ্ছ, সো এটা তুমি বাদ দিয়েও ক্যালকুলেট করে দেখতে পারো যে কত আসে, আর এখান থেকে 1,80,000 বিয়োগ দিলে কত করে তুমি নিজেই পারবা। ওকে, সো এই হচ্ছে ওভারঅল কস্টের ওভারভিউ। এবার আসে কিছু লিস্টিং এর ব্যাপারে, যে আপনি যা যা বললেন কনসিডারিং ফ্যাক্টরস এবং কস্টিং সবকিছু মিলে ডিমান্ডের দিক দিয়ে এবং কোয়ালিটির দিক দিয়ে সবকিছু দিক দিয়ে চয়েস লিস্টের টপে কি কি রাখতে পারি, এমন টপে প্রাইভেট মেডিকেল কি কি আছে, সবাই নর্মাল টপে কি কি রাখে সেরকম মেডিকেল একটা লিস্ট দেখতে পারো, যে বারডেম আছে, বাংলাদেশ মেডিকেল আছে, জহুরুল ইসলাম মেডিকেল, ঢাকা ন্যাশনাল মেডিকেল, ইবনে সিনা, আনোয়ার খান মডেল, চট্টগ্রাম মা ও শিশু যথেষ্ট ভালো, হলি ফ্যামিলি, জালালাবাদ রাগিব রাবেয়া, এগুলো হচ্ছে মোটামুটি তোমার টপ ডিমান্ডিং প্রাইভেট মেডিকেলগুলো। এবং এগুলার সাথে মানে এগুলার মতো টপ ডিমান্ডিং না, বাট এগুলার পর সেকেন্ড মোস্ট ডিমান্ডিং মেডিকেলের মধ্যে এই কয়টা আছে, এনাম বলো, কমিউনিটি ওয়েস্ট বলো, ঠিক আছে? তারপর খাজা ইউনুস আলী আছে, আদ্দিন ওমেন্স আছে, গ্রিন লাইফ পপুলার আছে। সো এগুলো হচ্ছে মোটামুটি ডিমান্ডিং, ঠিক আছে? প্রাইভেট মেডিকেল তো গেলো, যদি প্রাইভেট ডেন্টালের কথা বলি সেক্ষেত্রে এরকম একটা লিস্ট আছে, যে কিছু আছে শুধু ডেন্টাল কলেজ, এদের মধ্যে এমবিবিএস কোনো ইউনিট নাই, মানে এমবিবিএস না, এদের মধ্যে অনলি বিডিএস। আর কিছু আছে তোমার কলেজটা মেডিকেল বাট ওদের আলাদা করে একটা বিডিএস ইউনিট বা ডেন্টাল ইউনিট আছে। তো সবকিছু কনসিডারেশনে এস্টাবলিশিং ইয়ার এবং বাকি যে ফ্যাক্টরসগুলো সবকিছু কনসিডারেশন নর্মালি যাদেরকে টপে রাখা হয় তাদের মধ্যে টপ লিস্টিংয়ে এই কয়েকটা মেডিকেল মানে ডেন্টাল কলেজ থাকে, ঠিক আছে? সো ভিডিওটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে পুরোপুরি একটা রিভিউ দেওয়া প্রাইভেট মেডিকেল এবং প্রাইভেট ডেন্টালের খরচ এবং ফ্যাক্টর সব কিছু নিয়ে। এবং একটা জিনিস কি, পাবলিক আর প্রাইভেটের মধ্যে কিন্তু কোনো রকম ভেদাভেদ করার সুযোগ আসলে ওই যে কয়েকটা ফ্যাক্টরস যে বললাম ওগুলার কম বেশি ছাড়া খুব বেশি ভেদাভেদ করার সুযোগ নেই, কারণ এমবিবিএস ডিগ্রি ইজ অল অ্যাবাউট ইয়োর স্কিলস, ঠিক আছে? এমনও হয়েছে আমাদের সলিমুল্লাতেও তোমার প্রফের ভাইভা নিতে এক্সটার্নাল প্রাইভেট মেডিকেলের প্রফেসররা আসছে, হইতে পারে, এটা হয়।
আমাদের এমন একজন অ্যানাটমির স্যারও আছেন যিনি এমবিবিএস করছেন প্রাইভেট থেকে, আর এফসিপিএস করছেন সলিমুল্লাহ থেকে। তো প্রাইভেটে পড়ছে, পাবলিকে পড়ছে, এটা দিয়ে কিন্তু আসলে ভেদাভেদ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এটা নিয়ে কখনো মানে অনেক সময় জিনিসটা মনে চলে আসতে পারে, সেজন্য এই জিনিসটা আমি আলাদাভাবে তোমাদেরকে ক্লিয়ার করলাম যে এই জিনিসটা খেয়াল রাখো। এবং ওভারঅল আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। এরকম আরও কোনো ভিডিও নিয়ে আগামীতে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালাম।